হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ একটা বই নিয়ে কথা বলবো, কনসেপ্ট অফ ফিজিক্স, এইচ সি ভার্মা, আইআইটি কানপুর। তো এই বইটা সারা ভারতবর্ষে প্রসিদ্ধ একটা লেজেন্ডারি ফিজিক্সের বই। তবে বইটার কন্টেন্টের জন্য নয়, বইটা বিখ্যাত এর এক্সারসাইজের অঙ্কগুলোর জন্য। অঙ্কগুলো এত ভালো যে যে কেউ যদি অঙ্কগুলো সলভ করে, বুঝে সলভ করে, তাহলে তার ফিজিক্সের কনসেপ্ট দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রায় 30-35 বছর ধরে বইটা তাই আজও রিলেভেন্ট হয়ে আছে। যেই নিট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এখনও এখান থেকে প্রশ্ন আসে, ডাইরেক্টও আসে অনেক সময়, বা ইনডাইরেক্টও আসে, কনসেপ্টটা থেকে আসে। তাই খাতা পেন নিয়ে বসে আমার সঙ্গে অঙ্কগুলো করো, এবং যখন সব অঙ্কগুলো আমরা কমপ্লিট করব একটা চ্যাপ্টার, তখন দেখবে সেই চ্যাপ্টারটার ওপর তোমাদের কনফিডেন্স যথেষ্ট বিল্ড হয়ে গেছে। তারপরে যেই বা নিটের অঙ্কগুলো যখন সলভ করবে এবং পারবে, তখন বুঝতে পারবে যে সত্যিই উপকার হয়েছে এই এক্সারসাইজগুলো করে। তো আটকে থাকো, শুরু করা যাক। এই বইটির পার্ট 1-এর প্রথম চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন টু ফিজিক্স। এখানে মেনলি ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একক এবং মাত্রা এবং মেজারমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো দেখা যাক এর অঙ্কগুলো কি আছে। প্রথমেই দেখা যাক অবজেক্টিভ 1-এ কি প্রশ্ন দেওয়া আছে। Which of the following sets cannot enter into the list of fundamental quantities in any system of units? তো ফান্ডামেন্টাল নিচের যে চারটে অপশান দেওয়া আছে তাদের তিনটে করে কোয়ান্টিটি দেওয়া আছে। তো এই তিনটে কোয়ান্টিটিগুলোর মধ্যে কোন সেটটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হতে পারে না? ক্যান নট এন্টার, তার মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনটা হতে পারে না? তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে আমরা কি জানি? ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, যেটা মৌলিক মানে হচ্ছে কারোর উপর নির্ভরশীল নয়, নিজে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। আর একটা হচ্ছে ডিরাইভড, মানে হচ্ছে লব্ধ, যেটা ফান্ডামেন্টালগুলোর সাহায্য নিয়ে অ্যাপ্লাই হয়। তো ফার্স্ট অপশানটা দেখো, ফার্স্ট অপশানে আছে লেন্থ, মাস, ভেলোসিটি। লেন্থ আছে, মাস আছে, ভেলোসিটি আছে। তা দেখো, যেহেতু ভেলোসিটি মানে হচ্ছে সরণ বাই সময়, তাই লেন্থ আর মাসের সঙ্গে রিলেটেড নয় ভেলোসিটি। তো ভেলোসিটিকে আমরা ফান্ডামেন্টাল হিসাবে অ্যাজিউম করতে পারি। যেমন কারেন্ট আমরা জানি ফান্ডামেন্টাল। কারেন্ট মানে কিউ বাই টি, আধান বাই সময়। তো কারেন্টকে ফান্ডামেন্টাল ধরা হয়েছে, সেরকমভাবে ভেলোসিটিকেও আমরা ফান্ডামেন্টাল ধরতে পারি। সেকেন্ড অপশান আছে লেন্থ, টাইম, ভেলোসিটি। এবার দেখো, ভেলোসিটি মানে হচ্ছে আমরা জানি সরণ বাই সময়, এল বাই টি। তার মানে ভেলোসিটি এই দুজন, লেন্থ আর টাইম, এদের দুজনের ওপরই নির্ভরশীল। সুতরাং লেন্থ টাইমকে যদি আমরা ফান্ডামেন্টাল ধরি, মৌলিক ধরি, তাহলে ভেলোসিটি কোনোভাবেই মৌলিক হবে না, দুজনের ওপরই নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাই ওটা লব্ধ হয়ে যাচ্ছে। তাই এই সেটটা কোনোভাবেই ফান্ডামেন্টালের গ্রুপে পড়বে না। নিচেরটা মাস টাইম ভেলোসিটি, লেন্থটা নেই। আর তার অপশান ডিটা আছে লেন্থ টাইম মাস, এটা তো একদম কমপ্লিটলি ফান্ডামেন্টাল, কারোর উপরে ডিপেন্ড করে না। বোঝা গেল? সুতরাং এটা হবে অপশান বি। নেক্সট, সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ মেজার্ড অ্যান্ড দ্য রেজাল্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ এন ইউ, হোয়ার ইউ ইজ দ্য ইউনিট used and n is the numerical value. If the result is expressed in various units, then কোন অপশনটা ঠিক? তার মানে এখানে বলতে চাইছে যেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করেছে, সাপোজ ভেলোসিটি মেজার করেছে, বা কোনো কিছু দৈর্ঘ্য মেজার করেছে। সাপোজ একটা দৈর্ঘ্য মেজার করেছে, আমরা যেমন লিখি না L = 10 সেন্টিমিটার, সেই রকমই এখানে লিখেছে এন ইউ। এনটা হচ্ছে মানটা, আর ইউটা হচ্ছে ইউনিটটা, এককটা। ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে অপশানগুলো দেখো, এন আর ইউ এর মধ্যে রিলেশন চেয়েছে। প্রথম অপশান দিয়েছে এন প্রপোর্শনাল টু সাইজ অফ ইউ। সাইজ অফ ইউ মানে কি? ইউ চেঞ্জ হতে পারে, দৈর্ঘ্যের একক অনেক রকম আছে, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, প্রচুর কিছু আছে। তার রেসপেক্টে আমি যদি ইউটাকে চেঞ্জ করি, তাহলে এন এর ভ্যালুটা কি হবে? আমি যে উদাহরণটা দিয়েছি সেখান থেকে বোঝা যাক। সাপোজ আমি যদি বলি এল ইজ ইকুয়ালস টু, সেন্টিমিটারটাকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে মিটারে করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমি হায়ার ইউনিটে যাচ্ছি। তাহলে ইউটা বাড়ার জন্য দেখো যে এন এর ভ্যালুটা এটা কমে যাচ্ছে,
আবার যদি ইউটা কমাই অর্থাৎ সেন্টিমিটার থেকে মিলিমিটারে করি, মিলিমিটারে করতে গেলে আমি জানি সেন্টিমিটার তারপর মিলিমিটার মানে 10 দিয়ে গুণ করতে হবে, তখন এই 10 × 10 মিলিমিটার করতে হবে, মানে 100 মিলিমিটার হয়ে যাবে, সুতরাং বেড়ে যাবে ভ্যালুটা। অর্থাৎ যদি ইউনিট বা এককের সাইজকে বাড়াই তাহলে ভ্যালু ছোট হয়ে যাবে, আর যদি ইউনিটের সাইজকে কমাই তাহলে ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ সম্পর্কটা হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক। তাই আমাদের আনসার হবে ডি। দেখেছো কোন কনসেপ্ট থেকে অঙ্কগুলো দিয়েছে? দারুণ কনসেপচুয়াল। সেই জন্যই এই অঙ্কগুলো করলে মাথা পরিষ্কার হয়ে যাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে ভাবতে সাহায্য করবে। তো চলো আরো প্র্যাকটিস করা যাক। থার্ড কোয়েশ্চেন কি বলছে? সাপোজ এ কোয়ান্টিটি এক্স ক্যান বি ডাইমেনশনালি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ এম এল টি, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার c। দ্য কোয়ান্টিটি মাস বলে 4টে অপশন দিয়েছে। তো অঙ্কটা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি একটু শুনে ব্যাপারটা বুঝে নিই। যে একটা কোয়ান্টিটি এক্স, সেটাকে রিপ্রেজেন্ট করছি যেমন আমরা ফোর্সকে রিপ্রেজেন্ট করি, ফোর্স যদি কোয়ান্টিটি হয় সেটাকে ml² t টু দি পাওয়ার -2 এইভাবে লিখি। একইভাবে এক্স কোয়ান্টিটিকে ml/t দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করছে। তাহলে মাস সম্পর্কে একটা কিছু বলেছে 4টে অপশানে। তাহলে এখানে আগে দেখে নিই, মাসটাকে যদি আমি এভাবে লিখি যে মাস টু দি পাওয়ার a ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার c, এটা হবে। এবার দেখা যাক অপশনগুলো কি বলেছে। প্রথমটা বলছে ক্যান অলওয়েজ বি ডাইমেনশনালি রিপ্রেজেন্ট ইন টার্মস অফ এল টি এক্স। এমকে সব সময়ই এল টি এবং এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সব সময়, সর্বদাই, অলওয়েজ। এটা কি ঠিক হবে? দেখা যাক সেকেন্ড অপশনটা, ক্যান নেভার বি ডাইমেনশনালি রিপ্রেজেন্ট ইন টার্মস অফ এল টি এক্স। কখনোই এল টি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না। এটা তো হবেই না, কারণ আমরা দেখতেই পাচ্ছি ফর্মুলার মধ্যেই যে এমটাকে আমি এক্স এল টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, তো কখনোই করা যাবে না, এটা হবে না। অপশন সিটা কি বলছে? মে বি রিপ্রেজেন্ট ইন টার্মস অফ এল টি অ্যান্ড এক্স ইফ এ ইকুয়ালস টু 0। তাহলে দেখো যদি এ ইকুয়ালস টু 0 হয়ে যায় তো এম টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর এম টু দি পাওয়ার 0 মানে এ, তখন তো আর এম এর অস্তিত্বই থাকবে না, তাই এটাও হবেই না। ফোর্থ অপশন কি বলছে? মে বি রিপ্রেজেন্ট ইন টার্মস অফ এল টি এক্স ইফ এ নট ইকুয়ালস টু 0। তাহলে একটা কন্ডিশন লাগবে, এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ সম্পর্কটা এম টু দি পাওয়ার এ ইকুয়ালস টু এক্স বাই এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। তাই এম টু দি পাওয়ার এ এটা 0 হলে কোনো, এখানে তো এম এর অস্তিত্বই থাকবে না, তাই অলওয়েজ কথাটা হবে না, নেভার কথাটাও হবে না, সি এরটাও হবে না, কারণ এ 0 হয়ে গেলে এম থাকছেই না ইকুয়েশনে, ডিটা পসিবল। এ যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এম এই এক্স এল টি এদের সবার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট নাম্বার 4, এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে মাত্রাহীন রাশি। এগুলো ক্লাস 9এও তোমরা পড়েছো। মাত্রাহীন রাশি কাকে বলে? না, দুটো সমজাতীয় রাশির অনুপাত যে সমস্ত রাশি তাদেরকে মাত্রাহীন রাশি বলে। ফর এক্সাম্পল প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মানে কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ। তো এটা দুটো গতিবেগের অনুপাত। একইভাবে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, সেটাও তাই, যে কোনো বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তার মানে ওপরেও ঘনত্ব, হরেও ঘনত্ব, লবেও ঘনত্ব, তাই ঘনত্ব কেটে গিয়ে কোনো ডাইমেনশন থাকবে না। তাহলে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অপশন এ বলছে নেভার হ্যাজ আ ইউনিট, কখনোই কোনো ইউনিট থাকে না। অলওয়েজ হ্যাজ আ ইউনিট, সব সময় ইউনিট থাকবে। এটা হতে পারে না, কারণ প্রতিসরাঙ্ক বা রিলেটিভ ডেন্সিটি, আপেক্ষিক ঘনত্ব যেটা বললাম, এদের একক থাকে না। মে হ্যাভ এ ইউনিট, ইউনিট মেবি থাকতেও পারে, এটা এরকম বলছে। নেভার আর মে এই দুটোর মধ্যে তফাৎ হলো, নেভার মানে একদম বলেই দিচ্ছে যে কখনো কোনো একক থাকবে না, আর মে মানে হচ্ছে কিছুটা শিথিলতা দেখাচ্ছে যে হ্যাঁ মেবি থাকতেও পারে মনে হচ্ছে। আর ডি এরটা ডাজ নট এক্সিস্ট, এরকম কোনো কোয়ান্টিটি নেই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি বলে কিছু নেই, মাত্রাহীন রাশি বলে কিছু নেই, সুতরাং ডি এরটা কখনোই হবে না, বি এরটাও হবে না। অলওয়েজ হ্যাজ এ ইউনিট, আমরা দেখতে পেলাম প্রতিসরাঙ্ক বা রিলেটিভ ডেন্সিটি এদের একক থাকে না। নেভার হ্যাজ এ ইউনিট, কখনোই। তো ফিজিক্সে নেভার বলে খুব কমই ব্যাপার হয় আর কি, সুতরাং মে হ্যাভ ইউনিট এটা হতে পারে। কার ক্ষেত্রে হয় দেখে নেওয়া যাক, এটা তোমরা জানো আশা করি। সেটা হচ্ছে নর্মাল কোণের একক রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেল তার একক হচ্ছে স্টেরেডিয়ান।
স্টেরেডিয়ান। অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে তোমরা নিশ্চয়ই ফর্মুলাটা জানো, এল ইকুয়াস টু আর থিটা। তাহলে থিটা ইকুয়াস টু এল বাই আর। দেখো এল হচ্ছে ওই তোমার দৈর্ঘ্য, এরকম যদি একটা আর্ক হয় তো আর্কের দৈর্ঘ্য হচ্ছে এল আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এল আর দুটোই হচ্ছে একটা দৈর্ঘ্য, সুতরাং এল বাই আর তার কোনো একক থাকে না। একইভাবে সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে এরিয়া বাই আর স্কোয়ার, মানে এরিয়ার আন্ডারে। অ্যাঙ্গেল যেমন দুটো দেখো লাইনের মধ্যে তোমার অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, আর সলিড অ্যাঙ্গেল হচ্ছে এরিয়ার মধ্যে অ্যাঙ্গেলটাকে বোঝাবে। এরিয়া যত অ্যাঙ্গেল করে আছে একে অপরের সঙ্গে সেটাকে সলিড অ্যাঙ্গেল বলে, এ বাই আর স্কোয়ার। তো এটাও এ মানে মিটার স্কোয়ার, নিচে এ মানে এরিয়া বা ক্ষেত্রফল, মিটার স্কোয়ার নিচে আর স্কোয়ার, মানে এটাও মিটার স্কোয়ার। তাই এদের কোনো রকমভাবে মাত্রা থাকবে না, কিন্তু একক একটা বানানো হয়েছে, স্টেরেডিয়ান সলিড অ্যাঙ্গেল হলে, আর অ্যাঙ্গেল হলে রেডিয়ান, বা আমরা ডিগ্রি বলি, গ্রেডিয়ান্ট বলি, এগুলো অ্যাঙ্গেলের ইউনিট। আশা করি বোঝা গেল ব্যাপারটা। নেক্সট নাম্বার 5 কি বলছে? এ ইউনিটলেস কোয়ান্টিটি নেভার হ্যাজ এ নন জিরো ডাইমেনশন, always has a non-zero dimension, may have a non-zero dimension, does not exist. ইউনিটলেস কোয়ান্টিটি মানে যে কোয়ান্টিটি, যে রাশির কোনো এককই নেই। তো সেই একই জিনিস, কোন রাশির একক নেই না, যে রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত। সুতরাং যদি দুটো সমজাতীয় রাশি হয়, তার অনুপাত হয়, তাহলে তার কখনোই কোনো ডাইমেনশন থাকা সম্ভব নয় বা মাত্রা থাকা সম্ভব নয়। তো এটা অপশান 1 হবে। নেভার হ্যাজ এ নন জিরো বলেছে, হ্যাঁ, নেভার হ্যাজ এ নন জিরো ডাইমেনশন মানে হচ্ছে জিরো নয় এরকম ডাইমেনশন। তো জিরো নয় অর্থাৎ তার ডাইমেনশন যাই হোক না কেন পাওয়ারটা জিরো হবে। ওকে, সো নেভার হ্যাজ এ নন জিরো ডাইমেনশন। নেক্সট দেখো, এই সিম্বলটা তোমরা হয়তো অনেকেই জেনে গেছো, অনেকেই জানো না। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। ইন্টিগ্রেশন মানে আর কিছুই নয়, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করে, অনেকগুলো ছোট ছোট রাশিকে যোগ করে দেওয়ার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করে। তো সুতরাং ডাইমেনশনে ইন্টিগ্রেশনের কোনো ভূমিকাই নেই, তাই এটাকে আমরা ইগনোর করব। একইভাবে রাইট সাইডে দেখো সাইন ইনভার্স। সাইন ইনভার্স কি অনেকেই তোমরা জানো এগুলো। সাইন থিটা যদি এক্স হয় তাহলে আমরা লিখব থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। আমরা এইভাবে লিখতে পারি জিনিসটা। এক্ষুনি আমরা শিখলাম যে থিটার কোনো ডাইমেনশন নেই, তাই সাইন ইনভার্স এক্সেরও কোনো ডাইমেনশন নেই। সুতরাং এই সাইন ইনভার্স ব্যাপারটাকেও আমরা ইগনোর করতে পারি। ওকে, চলো ইগনোর করে দিলাম। এবার দেখো কি আছে ফর্মটা। এখানে চেয়েছে কি না, ভ্যালু অফ এন, এন এর ভ্যালুটা কি? এখানে এ টু দি পাওয়ার এন আছে, তাহলে এটা কি সেটা আমাদের বুঝতে হবে। যেহেতু সাইন ইনভার্স এক্স বা ব্র্যাকেটে যেটা আছে সেটা ডাইমেনশন লেস, সুতরাং এটা এই ফ্যাক্টরটা কোনো ডাইমেনশন নেই। ঠিক আছে, এবার এখানে দেখো এক্স বাই এ মাইনাস 1 এই ফর্মটা আছে। ফ্রম দ্য কনসেপ্ট অফ ইউনিফর্মিটি অর হোমোজিনিটি, ইউনিফর্মিটি বা হোমোজিনিটি বলে একটা কনসেপ্ট আছে, নিশ্চয়ই তোমরা পড়েছো। সেটা কি না, আমরা দুটো রাশি যাদেরকে যোগ বা বিয়োগ করতে পারি তাদের একই মাত্রা হতেই হবে। আমরা কখনোই ভেলোসিটি প্লাস টাইম এরকম যোগ করতে পারবো না, এটা অসম্ভব। সুতরাং এখানে দেখো এক্স বাই এ মাইনাস 1, তার মানে ডাইমেনশনের দিক থেকে আমরা বলতে পারি যে এক্স বাই এর ডাইমেনশন হচ্ছে 1। যেহেতু বিয়োগ করছি তাই ডাইমেনশন সমান হতেই হবে, তাই এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইমেনশন অফ এক্স ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ। তাই এক্স আর এর ডাইমেনশন একই। এবার আসা যাক কোয়েশ্চেনটাতে। দেখো ডিএক্স, এটাকে এক্সই ভাবো, ঠিক আছে? তো ধরে নিই এক্স বেশিরভাগ ক্ষেত্রে লেন্থই ব্যবহার করা হয়, বা এক্স দিয়েও করতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। ডিএক্সটা হচ্ছে লেন্থ, স্মল লেন্থ, ডিফারেন্স ইন লেন্থ। ঠিক আছে, লেন্থের ডিফারেন্স তো লেন্থই হয়। এবার দেখো ভেতরে রুট ওভার অফ 2ax। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা ডাইমেনশন সলভ করছি, আমরা কিন্তু ইকুয়েশন সলভ করছি না। তাই এখানে স্ট্রিক্ট থাকতে হবে, একটু নিজেকে আটকে রাখতে হবে। তাই এও যা এক্সও তাই, আর 2 এর ডাইমেনশনে কোনো ইম্পর্টেন্স নেই, তাই 2কে বাদ দিয়ে দেবো। এ ডাইমেনশন আমরা এক্স পেয়েছি, সুতরাং এটাও এক্স স্কোয়ারের মতো পাচ্ছি, আর নিচেও এক্স স্কোয়ারের মতো পাচ্ছি। তাই এটাকে যেন 0 করে দিও না, কারণ 2 ছিল। আচ্ছা, 2টাকে তোমাদের সুবিধার জন্য রেখে দিই। তাহলে নিচেও দেখো এক্স বাই এক্স হচ্ছে, সুতরাং এটা 1, এবং সেটা ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন আছে। আর 1টাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন।
সুতরাং আমরা পরিষ্কার হয়ে গেলাম এখান থেকে যে n এর মান 1 হবে। সো অপশন সি। ইন্টারেস্টিং লাগছে? আশা করি লাগছে, এবং অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তাই না? ছোট ছোট ভুল হয় এই সমস্ত অঙ্কগুলোতে, এবং এসি ভার্মা সেই ধরনেরই অঙ্ক দিয়েছে, ঠিক যেখানে আমাদের সামান্য ডাউট বা মিসকনসেপশন আছে সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই খুবই রিলেভেন্ট কোয়েশ্চেন এগুলো। এবার চলো সলভ করা যাক অবজেক্টিভ 2। এগুলো মাল্টিপল অপশান হয়। মাল্টিপল অপশান এখন যেইতে কোয়েশ্চেন আসে মাল্টিপল অপশানের, এসি ভার্মা কতদিন আগে মাল্টিপল অপশানের কোয়েশ্চেন দিয়েছে। তো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, মানে একটার বেশি অপশান কারেক্ট হতে পারে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে, দ্য ডাইমেনশনস m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 মে করসপন্ড টু। আশা করি তোমরা জানো এটার ডাইমেনশন কি, কিসের ডাইমেনশন এটা। তা এটা কিভাবে সলভ করবো, দেখো এইগুলো সলভ করার জন্য না অপশানগুলো খুব ভালো করে দেখতে হয়। তো ফার্স্ট অপশান আছে ওয়ার্ক ডান বাই এ ফোর্স। ওয়ার্ক ডানের ডাইমেনশন আমরা খুব ভালোভাবেই জানি m l স্কোয়ার t টু দি পাওয়ার -2, সো এটা হবে না। তারপরে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে m ইন্টু ভি। m হচ্ছে m হচ্ছে ক্যাপিটাল M মাস, আর ভেলোসিটি মানে হচ্ছে l টু দি পাওয়ার -1 এটা। সুতরাং এটাও হচ্ছে না। এবার প্রেসার, প্রেসার মানে বল বাই ক্ষেত্রফল। তো চলো প্রেসারটা করা যাক F বাই A, বল বাই ক্ষেত্রফল m l স্কোয়ার টি টু দি পাওয়ার m l টি টু দি পাওয়ার -2 বাই l স্কোয়ার। এ মানে এরিয়া, l স্কোয়ার হবে, তা একটা l কেটে যাবে আর একটা l নিচে থাকবে, সেটাই হয়ে যাচ্ছে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। সুতরাং এটা মিলে যাচ্ছে। আর যেহেতু এটা মাল্টিপল অপশানের কোয়েশ্চেন, তাই আমাকে ফোর্থটাও দেখতে হবে। ফোর্থটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। এটা উপরে করি, এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জিকে ইউ দিয়ে লিখলাম আর ভলিউমটাকে ভি দিয়ে লিখলাম। এবার এনার্জি, ওয়ার্ক, এগুলো ডাইমেনশন সবার সেম হয়। এনার্জি, ওয়ার্ক আর টর্ক এই তিনটে কোয়ান্টিটির ডাইমেনশন সেম হয়। সেটা হচ্ছে m l স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর ভলিউম মানে আয়তন l টু দি পাওয়ার 3। তাহলে দেখো ওপরে দুটো এল আছে, নিচে একটা এল আছে, তাই নিচে একটা এল থেকে যাবে, তাই এটাও হয়ে যাবে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে বলা হয় এনার্জি ডেন্সিটি, শক্তির ঘনত্ব। এটা ক্লাস 12-এ আমাদের কাজে লাগবে, যে প্রেসার আর শক্তির ঘনত্ব একই। আমরা দেখবো ইলেকট্রোস্ট্যাটিক্স প্রেসার যেটা হাফ এপসিলন নট ই স্কোয়ার আসে, আবার শক্তি ঘনত্ব বার করবো, এনার্জি ডেন্সিটি বার করবো, সেটাও হাফ এপসিলন নট ই স্কোয়ার আসবে, একই ফর্মুলাও আছে। তাই এই কনসেপ্টটা বা এই ডাটাটা, এই তথ্যটা জেনে রাখা দরকার আছে। ওকে, চলো নেক্সট 2 নম্বরটা দেখা যাক। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট বা স্টেটমেন্টস একাধিক হতে পারে। এ ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন মে বি কারেক্ট। দেখো এখানে মাস্ট বলেনি, এখানে মে বলেছে। বলছে একটা ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন, সেটা মে বি কারেক্ট হতে পারে। যেমন ধরো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ভি মানে এটা যদি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা দেখি এল টি টু দি পাওয়ার -1, ইউ মানে প্রাথমিক বেগ, এটাও এল টি টু দি পাওয়ার -1, আর এটি, এ হচ্ছে ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি মানে টাইম, তাহলে এল টি টু দি পাওয়ার -1 প্লাস এটা হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তো দুদিকের ডাইমেনশন একই আছে, সুতরাং এটা ঠিক ইকুয়েশন, তাই মে বি কারেক্ট হতেই পারে। এ ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন মে বি ইনকারেক্ট। একটা ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন ইনকারেক্টও হতে পারে। কেন, দেখো এক্সাম্পল দিই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এই ইকুয়েশনটা যদি আমি এভাবে লিখি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস এ টি স্কোয়ার, বোথ সাইড যদি ডাইমেনশন চেক করি, তাহলে দুটো ক্ষেত্রেই আমি দেখব ডাইমেনশনালি কারেক্ট, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন সেম। কারণ এই হাফটার জন্য ডাইমেনশনের কিছু এসে যাবে না, মাত্রার কিছু এসে যাবে না, কারণ হাফের তো মাত্রা নেই। তাই যে সমস্ত ইকুয়েশনে এই ধরনের কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা আছে, সেই সমস্ত ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট হলেই যে ইকুয়েশনটা কারেক্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। তাই এই অপশানটাও ঠিক আছে, এ ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন মে বি ইনকারেক্ট হতেই পারে। অপশান সি কি বলছে, এ ডাইমেনশনালি ইনকারেক্ট ইকুয়েশন মে বি কারেক্ট। এবার দেখো ডাইমেনশনালি ইনকারেক্ট মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের দুদিকে ডাইমেনশন ইকুয়াল নয়, তাহলে আমরা ইকুয়াল সাইনটা তো ইউজই করতে পারবো না, সেটা একটা ইকুয়েশনই হবে না, সুতরাং এটা হতে পারে না, ইম্পসিবল। আর অপশান ডিটা দেখা যাক, এ ডাইমেনশনালি ইনকারেক্ট ইকুয়েশন মে বি কারেক্ট।
সরি মেবি ইনকারেক্ট। তো এটা তো হবেই, ডাইমেনশনালি যদি না মেলে তাহলে সেই ইকুয়েশনটা ইনকারেক্ট হবে, সুতরাং এটাও ঠিক আছে। তো দেখো মাল্টিপল অপশন কোয়েশ্চেন এ বি ডি তিনটে ঠিক আছে। আচ্ছা এবার দেখা যাক থার্ড কোয়েশ্চেনটা কি বলছে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা ঠিক সেটাকে চুজ করো। প্রথমে বলছে অল কোয়ান্টিটিজ মে বি রিপ্রেজেন্টেড ডাইমেনশনালি ইন টার্মস অফ দ্য বেস কোয়ান্টিটিস। সমস্ত কোয়ান্টিটিকেই ডাইমেনশনালি তার বেস কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ফোর্সকে এম দিয়ে করছি, এল দিয়ে করছি, টি দিয়ে করছি, তো এটা ঠিকই আছে, বেস কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এটা একদমই ঠিক। সেকেন্ড অপশন কি বলছে, এ বেস কোয়ান্টিটি cannot be represented dimensionally in terms of the rest of the base quantities। তাহলে একটা বেস কোয়ান্টিটিকে অন্য বেস কোয়ান্টিটিগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না। দেখো আমি যদি বলি বেস কোয়ান্টিটি যেমন এফ এর হচ্ছে এম, এল আর টি, এবার আমি যদি বলি এম কে এল দিয়ে রিপ্রেজেন্ট করবো, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়, তার মানে এটাও ঠিক আছে। থার্ড বলছে দ্য ডাইমেনশন অফ আ বেস কোয়ান্টিটি ইন আদার বেস কোয়ান্টিটিজ ইজ অলওয়েজ 0। মানে অপশন বিতে যেটা বলেছিল, এমকে যদি আমি এল এর রেসপেক্টে লিখতে চাই তাহলে এল টু দি পাওয়ার 0 লিখতে হবে, টি টু দি পাওয়ার 0 লিখতে হবে, শুধু এম থাকবে এম টু দি পাওয়ার 1। তার মানে যেহেতু একটা বেস কোয়ান্টিটিকে অন্য বেস কোয়ান্টিটি দিয়ে লেখা যাবে না, তাই যদি আমি লিখি সেই বেস কোয়ান্টিটির পাওয়ারটা 0 হবে। ঠিক আছে, সো এটাও কারেক্ট। অপশন ডি কি বলছে, দ্য ডাইমেনশন অফ আ ডিরাইভড কোয়ান্টিটি ইজ নেভার 0 ইন এনি বেস কোয়ান্টিটি। এটার মানেটা কি? ডিরাইভড কোয়ান্টিটি মানে লব্ধ কোয়ান্টিটিগুলো, যেগুলো মৌলিকের ওপর নির্ভর করে। লব্ধ কোয়ান্টিটির ডাইমেনশন বেস কোয়ান্টিটির ওপর কখনো 0 হবে না। এটা কিন্তু নাও হতে পারে, 0 হতেও পারে বেস কোয়ান্টিটির মধ্যে। যেমন আমি যদি এম কে এফ দিয়ে লিখি, আমি সেটাকে 0 করেও লিখতে পারি। এটা যদি মে নেভার 0 বলতো তাহলে মানা যেত, কিন্তু একদম নেভার করে দিয়েছে, তো নেভার মানে একদমই হবে না তা নয়। হ্যাঁ, আমি এফ টু দি পাওয়ার 0 লিখে অন্য কিছু লিখে আমি ডাইমেনশনটাকে ম্যানেজ করে দিতে পারি, সুতরাং নেভার বি 0 এটা ভুল। সো এখানে এবিসি তিনটে অপশন কারেক্ট। তাহলে আমাদের অবজেক্টিভ 1 আর অবজেক্টিভ 2 শেষ হলো। এর মধ্যে আমি একটা উত্তর ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছি, দেখি তোমরা কতটা মন দিয়ে শুনছিলে সেটা ধরতে পারো কিনা। যদি ধরে থাকো তাহলে কমেন্ট করে জানাও। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদের কনগ্র্যাচুলেশন, কারণ এতটা মন দিয়ে যারা সিরিয়াসলি ভিডিওটা দেখেছো তারা সত্যি সিরিয়াস, এবং ভবিষ্যতে যে ভালো কিছু তোমাদের হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো তাহলে এক্সারসাইজের নিউমেরিক্যালগুলো করা যাক এবং এই চ্যাপ্টারের ওপর সেরা হয়ে যাওয়া যাক। এক্সারসাইজের প্রথম কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ লিনিয়ার মোমেন্টাম, ফ্রিকোয়েন্সি অ্যান্ড প্রেশার। এটা খুবই সহজ। লিনিয়ার মোমেন্টাম মানে ভর ইন্টু বেগ, মোমেন্টাম মানে ভরবেগ, আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, এটা 1/t টাইম হয়, সবাই জানো, তার মানে টি ইনভার্স। আর প্রেশার তো একটু আগেই করলাম, এটা পারবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক, 2 নম্বর। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ, প্রথমটা বলেছে অ্যাঙ্গুলার স্পিড। অ্যাঙ্গুলার স্পিডটা তোমরা 11-এ এখনও হয়তো জানো না। অ্যাঙ্গুলার স্পিড ওমেগা দিয়ে লেখা হয়, ওমেগা হচ্ছে 2π/t, মানে 2π অ্যাঙ্গেল যদি কেউ রিভলভ করে তার জন্য টাইম লাগে t, তাহলে ওমেগা হচ্ছে 2π/t। অ্যাঙ্গুলার স্পিড, লিনিয়ার স্পিড যেমন লিনিয়ার ডিস্টেন্স বাই টাইম, অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বাই টাইম। তাহলে এটাও বুঝতে পারছো ডাইমেনশন কী হবে, 2π তো কোনো ডাইমেনশন হয় না, তার মানে এখানে শুধুমাত্র টি এরই ডাইমেনশন হবে, মানে এটাও টি ইনভার্স হবে। নেক্সট 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। একই ব্যাপার, লিনিয়ার অ্যাক্সেলারেশন যেমন স্পিড বাই টাইম, ঠিক একইভাবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ যেটাকে বলা হয়, কৌণিক ত্বরণ আলফা দিয়ে লেখা হয়, সেটা হবে অ্যাঙ্গুলার স্পিড মানে কৌণিক বেগ বাই টাইম। তাহলে এটার ডাইমেনশন বা মাত্রা হবে ওমেগা/t, আর ওমেগা আমরা এক্ষুনি বার করলাম টি ইনভার্স, আর একটা টি ইনভার্স চলে আসছে, তার মানে এটা হয়ে যাবে t⁻²। থার্ড হচ্ছে টর্ক। টর্ক হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, অর্থাৎ বলের ভ্রামক। কোনো শব্দের সঙ্গে যদি মোমেন্ট অফ বলা হয় বা ভ্রামক বলা হয়, মনে রাখবে আর মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, যার রেসপেক্টে ঘুরছে সেটা তার ব্যাসার্ধটা মাল্টিপ্লাই হয়, অর্থাৎ টর্ক মানে হচ্ছে F × r, এবং এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়।
লম্ব দূরত্ব। তাহলে ডাইমেনশন অফ টর্ক ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ এফ ইন্টু ডাইমেনশন অফ আর। ডাইমেনশন অফ এফ কি? ডাইমেনশন অফ এফ আমাদের মুখস্থ হয়ে গেছে, এম এল টি টু দি পাওয়ার -2, আর আর মানে হচ্ছে এল, তাহলে দুটো এল হয়ে গেল, সুতরাং এটার ডাইমেনশন হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওয়ার্ক, এনার্জি, টর্ক সেম ডাইমেনশন। আর মোমেন্ট অফ ইনার্সিয়া আই হচ্ছে সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। সামেশন মানে যোগ, এর কোনো ডাইমেনশনে কোনো এর প্রভাব নেই। তাহলে ডাইমেনশন অফ আই, মোমেন্ট অফ ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা ভ্রামক, আর এম মানে হচ্ছে ভর, মানে হচ্ছে ক্যাপিটাল এম, আর আর মানে তো দৈর্ঘ্য, সুতরাং লেন্থ স্কোয়ার। এই হচ্ছে এই চারটে কোয়ান্টিটির ডাইমেনশন। নেক্সট 3 নম্বর দেখো, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ, প্রথমটা বলেছে ইলেকট্রিক ফিল্ড ই। তার জন্য নিচে দেখো আমাদের একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, অবভিয়াসলি, কারণ এগুলো 12-এর জিনিসপত্র, 12-এ তো এগুলো এখনও পড়া হয়নি তোমাদের, তাই ফর্মুলাগুলো, রিলেভেন্ট যে ফর্মুলাগুলো আমাদের হেল্প করবে সেটা দিয়ে দিয়েছে। এখানে এই ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এফটা হচ্ছে ফোর্স বা বল। তাহলে এখান থেকে আমরা আগে ফর্মুলাটা তৈরি করে নিচ্ছি, ই ইকুয়ালস টু এফ বাই কিউ। ফর্মুলা তৈরি করে নিলে ডাইমেনশনের কোনো সমস্যাই হয় না। ই এর মাত্রা হবে তার মানে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। তো এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ এর মাত্রা, কিউ হচ্ছে কোথা থেকে পাবো? কারেন্ট থেকে, আই। আই মানে হচ্ছে কিউ বাই টি, প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা কারেন্ট বলি। তাহলে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। এগুলো আশা করি তোমাদের জানা আছে। আই হচ্ছে অ্যাম্পিয়ার এ দিয়ে লেখে, আর টি তো টাইম, ক্যাপিটাল টি দিয়ে লেখে, সুতরাং কিউ এর জায়গায় আমরা বসিয়ে দেবো এটি। তাহলে এটার ফাইনাল ফর্মুলা কি হলো, ডাইমেনশনটা কি হলো না, এম এল টি, আর একটা নিচে এসে গেছে তাই -3, আর এ টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ম্যাগনেটিক ফিল্ড বি, এবং তার জন্য রিলেভেন্ট ফর্মুলা দিয়েছে এফ ইকুয়ালস টু কিউ ভিভি। এটা হচ্ছে লরেঞ্জ ফর্মুলা। তো এখান থেকে আমরা বলতে পারি বি এর ফর্মুলাটা এফ ইকুয়ালস বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি। তাহলে ডাইমেনশন অফ বি কি হবে না, ডাইমেনশন অফ এফ বাই কিউ অ্যান্ড ভি এর ডাইমেনশন। তো এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, কিউ মানে এ টি, এক্ষুনি বার করলাম, আর ভি মানে আমরা সবাই জানি এল টি ইনভার্স। তাহলে দেখো টি আর টি ইনভার্স পাশাপাশি, টি ইনভার্স মানে 1/t, এই টি আর টিটা কেটে যাবে, আর এলটাও দেখো ওপরে আর নিচে একটা এল কেটে যাবে। তাহলে ফাইনাল এটার ভ্যালু কি আসছে না, এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1। আবার অনেক জায়গায় এলটাকেও লেখে এম এল টু দি পাওয়ার 0 লিখে দেয়, টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1, এভাবে লিখলেও হবে। নেক্সট, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিউ নট মানে হচ্ছে চৌম্বক ভেদ্যতা। তো এটার যে রিলেভেন্ট ফর্মুলা এখানে দেওয়া আছে, বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2πa। এখান থেকে মিউ নট ইকুয়ালস টু আমরা লিখব 2πa বি বাই আই। দেখো ঠিক আছে কিনা। এবার যখন আমরা ডাইমেনশনটা বসাবো মিউ নটের, আমরা জানি 2π এর কোনো ডাইমেনশন নেই, কনস্ট্যান্ট, তাই ডাইমেনশনে ওর কোনো মর্যাদা নেই, বাদ। এ মানে দেখো নিচে বলে দিয়েছে ডিস্টেন্স, মানে এল, ক্যাপিটাল এল বসালাম। বি এর ডাইমেনশন আমরা এক্ষুনি বার করেছি, এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1, এটা বি এর ডাইমেনশন। আর নিচে আর একটা আই আছে মানে কারেন্ট, এটাও এ বসিয়ে দেব। সুতরাং এটা এমটা আগে লিখছি, তারপর এল টি টু দি পাওয়ার -2, আর এ দুটো মিলিয়ে হয়ে যাবে -2, এম এল টি -2 এ -2। এটা হচ্ছে মিউ নটের অর্থাৎ চৌম্বক ভেদ্যতা ডাইমেনশন। 4 নম্বরটা বলেছে, 4 নম্বরের প্রথমটা বলেছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, আর নিচে ফর্মুলা দিয়েছে পি ইকুয়ালস টু কিউ ইন্টু ডি। কিউ হলো চার্জ আর ডি হচ্ছে ডিস্টেন্স। তো আশা করছি এটা পারবে। তাহলে ডাইমেনশন অফ পি হচ্ছে ডাইমেনশন অফ কিউ অ্যান্ড ডাইমেনশন অফ ডি। ডাইমেনশন অফ কিউ হচ্ছে এ টি আর ডি মানে এল, তাই এটা এলটাকে আগে লিখি, এল টি এ। এটা হচ্ছে পি এর ডাইমেনশন। নেক্সট বি এরটা বলেছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামক, যার ফর্মুলা দিয়ে দিয়েছে এম ইকুয়ালস টু আই এ,
আই হচ্ছে কারেন্ট বলে দিয়েছে, আর এ বলে দিয়েছে দেখো এরিয়া। তাহলে এম এর ডাইমেনশন হবে আই এর ডাইমেনশন আর এর ডাইমেনশন। যখন এমসিকিউ করবে এত লিখতে হবে না, বাট স্কুলের পরীক্ষায় বা বোর্ডে যদি আসে তখন একটু লিখে করতে হবে। আই মানে কারেন্ট, সেখানে অ্যাম্পিয়ার এ বসবে, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে হচ্ছে এল স্কোয়ার। সুতরাং এটা ডাইমেনশন হয়ে যাচ্ছে এল স্কোয়ার এ। এবং পরপর এই যে এলটা আগে লিখলাম, এম এল টি, তারপরে যদি অন্য কিছু থাকে, এই সিরিয়ালটা মোটামুটি মেনটেন করা হয়। মেনটেন না করলে নাম্বার কাটা হবে না, বাট যেহেতু আই অ্যাডজাস্ট হয়ে গেছে তাই লিখলে ভালো হয়। তারপরে কোয়েশ্চেনটা দেখো, এটা পরীক্ষা এসেছে। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ ফ্রম দ্য ইকুয়েশন ই ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে ই বলে দিয়েছে এনার্জি, এনার্জি ডাইমেনশন আমরা জানি, আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডাইমেনশন আমরা 1 নম্বরে বার করেছি। তাহলে চলো এটা করা যাক। ই ইকুয়ালস টু এইচ নিউ, সেখান থেকে এইচ এর ফর্মুলা ই বাই নিউ। তাহলে ডাইমেনশন অফ এইচ ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ ই বাই ডাইমেনশন অফ নিউ। আচ্ছা, এখানে হচ্ছে ইটা এনার্জি, ওপরে ইটা আমরা ইলেকট্রিক ফিল্ড লিখেছিলাম, কিন্তু এখানে ইটা এনার্জি। তা ই এর ডাইমেনশন আমরা জানি, সেটা হচ্ছে তোমার এনার্জি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর ফ্রিকোয়েন্সি মানে এক্ষুনি লিখলাম টি টু দি পাওয়ার -1। সুতরাং এটা হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, সরি একটা টি কেটে যাবে, টি টু দি পাওয়ার -1। নেক্সট নাম্বার 6টা দেখো কি বলছে, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে হলো আপেক্ষিক তাপ। এটা খুব সম্ভবত 19-এ তোমাদের ছিল, পড়েছো আশা করি। আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যার ফর্মুলা দেখো দেওয়া আছে কিউ ইকুয়ালস টু এমসি টি টু মাইনাস টি ওয়ান। টি টু আর টি ওয়ান হচ্ছে ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল টেম্পারেচার, অন্তিম এবং প্রাথমিক তাপমাত্রা, সুতরাং হলো তাপমাত্রা হবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা সি এর ফর্মুলাটাকে লিখে ফেলি। সি ইকুয়ালস টু কিউ মানে হিট বাই এম টি টু মাইনাস টি ওয়ান। কিউ মানে হচ্ছে হিট, আর হিট কি এনার্জি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই এনার্জি ডাইমেনশন বসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর এম তো ক্যাপিটাল এম, আর টিকে আমরা থিটা দিয়ে লিখি বা কে দিয়ে লিখতে পারো ফর কেলভিন। তাহলে দেখো এখানে এমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই ফাইনাল ডাইমেনশনটা সি এর ডাইমেনশনটা আসছে এম টু দি পাওয়ার 0 লিখতে পারো, নাও লিখতে পারো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সি এর ডাইমেনশন, আপেক্ষিক তাপের মাত্রা। নেক্সট কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, এটারও ফর্মুলা দিয়ে দিয়েছে, এগুলো সব পড়বে ক্লাস 11-এ ভালোভাবেই আছে হিট চ্যাপ্টারতে। তো এখান থেকে যদি আমরা এটা সলভ করি, দেখো এল দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এল টি ইজ ইকুয়ালস টু এল জিরো প্লাস আলফা এল জিরো টি টু মাইনাস টি ওয়ান। এখান থেকে আলফা ইকুয়ালস টু, দেখো একেবারে লিখছি, এল টি মাইনাস এল জিরো হোল ডিভাইডেড বাই এল জিরো টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এটার মাত্রা কি হবে না, আলফার মাত্রা হবে এগুলোর মাত্রা। ওপরে দেখো এল টি মাইনাস এল জিরো, এল হচ্ছে দৈর্ঘ্য, এল টি হচ্ছে টি তাপমাত্রায় দৈর্ঘ্য মানে ফাইনাল লেন্থ, মাইনাস এল জিরো হচ্ছে ইনিশিয়াল লেন্থ। তাহলে এটা হচ্ছে লেন্থের ডিফারেন্স, লেন্থ থেকে লেন্থকে মাইনাস করলে, দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে একটা দৈর্ঘ্যই থাকবে, তাই ওপরটা এল হবে, নিচে এল জিরোটা প্রাথমিক দৈর্ঘ্য এল, আর এটা হচ্ছে কে। তাহলে আলটিমেট এলটা কেটে গিয়ে হলো জাস্ট কে ইনভার্স। নেক্সট বলেছে দ্য গ্যাস কনস্ট্যান্ট আর, যেটাকে আমরা গ্যাস ধ্রুবক বলি, এবং যেটা ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখান থেকে ডাইরেক্ট আর এর ভ্যালুটা বসিয়ে দিই, আর ইকুয়ালস টু পিভি হোল ডিভাইডেড বাই এন টি। এগুলো তোমরা সবই জানো কোনটা কি। তাহলে আর এর ডাইমেনশন হবে পি আর ভি এর ডাইমেনশন বাই এন টি এর ডাইমেনশন। পি মানে প্রেসার, আমরা অনেকবার করেছি এর আগে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভি মানে হচ্ছে এল কিউব আয়তন, এন হচ্ছে মোল, ইন্টু টি এখানে কিন্তু টেম্পারেচার, তাই কেলভিন কে। আর কাটাকাটি তো কিছুই হচ্ছে না, সুতরাং এটা দেখতে একটু বড়ই হবে। এম দেখো এল টু দি পাওয়ার -1 আর এল কিউব, তাহলে হয়ে যাচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তারপরে কেটাকে বলি কে টু দি পাওয়ার -1, তারপরে মোল
টু দি পাওয়ার মাইনাস ওয়ান মোলটা একটু ব্র্যাকেট দিয়ে দিতে পারো, টু দি পাওয়ার মাইনাস ওয়ান, পুরোটা থার্ড ব্র্যাকেটে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ভেরি গুড, খুব ভালো করছো তোমরা। নেক্সট হচ্ছে 7 নম্বর, কি বলছে? টেকিং ফোর্স, লেন্থ অ্যান্ড টাইম টু বি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ডেন্সিটি, প্রেশার, মোমেন্টাম, এনার্জি। এটা করার জন্য একটু বড় জায়গা লাগবে। তো চলো, এই ধরনের অঙ্ক যেইতে বহুবার এসেছে, এখানে আমাকে বলেছে যে ফোর্স, লেন্থ, টাইম, ধরে নিলাম এফ, এল অ্যান্ড টি, এগুলো এখন ফান্ডামেন্টালের মতো ধরতে হবে। এগুলো ডিরাইভড আমরা ধরবো না, মানে মৌলিক ধরবো, এদেরকে লব্ধ ধরলে হবে না। ডেন্সিটি ডাইমেনশন এফ, এল, টি দিয়ে বার করতে হবে। তো এটা চলো সলভ করা যাক। তো ডেন্সিটিকে ডি দিয়ে লিখি, স্মল ডি। ধরলাম যে ডেন্সিটি ডি ইজ ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। আমরা তো জানি না কার কত পাওয়ার আসবে বা ঘাত আসবে, তাই এবিসি ধরে নিলাম। এবার বোথ সাইড ডাইমেনশনগুলো বসিয়ে দেওয়া যাক। ডেন্সিটি মানে মাস বাই ভলিউম, তাহলে মাস মানে ভর, এম, ভলিউম মানে হচ্ছে টি কিউব, সুতরাং -3 মাস বাই ভলিউম, ডেন্সিটি হচ্ছে এম টি টু দি পাওয়ার -3। এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এ। এল তো লেন্থ এলই থাকবে, আর টি টাইম ওটাই থাকছে। সো এম এল টু দি পাওয়ার -3 ইজ ইকুয়ালস টু, দেখো এটাকে ভাঙলে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার প্রথমটাতে এল টু দি পাওয়ার এ, তারপরে এল টু দি পাওয়ার বি আছে, তাহলে ইন্ডেক্সটা যোগ হয়ে যাবে এ প্লাস বি। আর টি টু দি পাওয়ার দেখো -2a আছে প্রথমটা, আর শেষে আছে সি, প্লাস সি। এবার যদি বোথ সাইড আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে যদি আমরা প্রথমে এমটাকে কম্পেয়ার করি, তাহলে পরিষ্কার বলে দিতে পারি এইদিকে এম আছে, এম টু দি পাওয়ার 1 আছে, তাহলে এম টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এ। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করলাম, এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি এ ইকুয়ালস টু 1। সিমিলারলি এলটাকে যদি কম্পেয়ার করি, তাহলে এটা হচ্ছে এদিকে লেফট হ্যান্ড সাইডে দেখো এল টু দি পাওয়ার -3 আছে, রাইট হ্যান্ড সাইডে এল টু দি পাওয়ার এ প্লাস বি আছে, দেয়ারফর এ প্লাস বি ইজ ইকুয়ালস টু -3। এখানে এ এর মান আমরা 1 পেয়েছি, তাহলে 1 প্লাস বি ইকুয়ালস টু -3। এখান থেকে বি আমরা পরিষ্কার পেয়ে যাচ্ছি -4। আর টিটাকে যদি কম্পেয়ার করি, তাহলে লেফট সাইডে টি নেই, সুতরাং আমরা টি টু দি পাওয়ার 0 ধরতে পারি, আর রাইট সাইডে আছে টি টু দি পাওয়ার -2 প্লাস সি, দেয়ারফর 0 ইজ ইকুয়ালস টু -2 প্লাস সি। -2টা লেফট সাইডে এলে +2 হয়ে যাবে, তাহলে সি ইকুয়ালস টু 2। এ বি সি পেয়ে গেলাম, তাহলে ওপরেই লিখছি, এটাকে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার এ পেয়েছি 1, তাই কিছু লিখলাম না, আর এল টু দি পাওয়ার -4, বিটা -4 এসেছে, আর সিটা এসেছে 2, তাই টি টু দি পাওয়ার 2। এই হলো এফ, এল আর টিকে ফান্ডামেন্টাল ধরে ডি এর ডাইমেনশন। নেক্সট প্রেসার আর মোমেন্টাম, এটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো। এনার্জিটা আমি করে দিচ্ছি। একইভাবে চলো এনার্জি ই ইকুয়ালস টু আমরা ধরে নিই এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, একদম সেম। এবার এনার্জি ডাইমেনশন আমরা বসাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, আর টি টু দি পাওয়ার সি। তাহলে রাইট সাইডটা হচ্ছে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার এখানে এ আছে প্লাস বি, আর টি টু দি পাওয়ার -2a প্লাস সি। এবার যদি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে আমরা রাইট হ্যান্ড সাইডটা কম্পেয়ার করি, প্রথমে এমটাকে কম্পেয়ার করা যাক। এমটাকে কম্পেয়ার করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লেফট সাইডে আছে এম শুধু, তার মানে এম টু দি পাওয়ার 1 আর এম টু দি পাওয়ার এ, তো এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু 1। নেক্সট যদি এলটাকে আমরা কম্পেয়ার করি, তাহলে লেফট সাইডে আছে এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2, এ এর ভ্যালু 1 প্লাস বি ইজ ইকুয়ালস টু 2, তাহলে বি ইকুয়ালস টু 2 - 1 দ্যাট ইজ 1। আর টিটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে লেফট সাইডে আছে টি টু দি পাওয়ার -2
ইজ ইকুয়ালস টু রাইট সাইডে আছে টি টু দি পাওয়ার -2a প্লাস সি। সো -2 ইজ ইকুয়ালস টু 2a প্লাস সি। এবার এর ভ্যালু আমরা 1 পেয়েছি, তাই -2 ইজ ইকুয়ালস টু 2 প্লাস সি। সো সি ইকুয়ালস টু আমরা পাচ্ছি -4। ওকে, ও একটু ভুল হয়েছে, এখানে টি টু দি পাওয়ার -2a ছিল, তাই এটা মাইনাস বসবে, এটা মাইনাস বসবে, ও বোথ সাইড কেটে গিয়ে এটা 0 হয়ে যাচ্ছে সিটা। ওকে, তাহলে আমাদের ডাইমেনশনটা কি আসছে, ই ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার আমরা কি পেয়েছি, এ মানে 1, এল টু দি পাওয়ারও 1, বিটা 1 পেয়েছি, আর টি টু দি পাওয়ার 0 মানে টিটা না লিখলেও চলবে। সো ডাইমেনশন অফ ই ইজ ইকুয়ালস টু এফ এল। এই হচ্ছে এফ এল আর টি এর রিপ্রেজেন্টেশন। নেক্সট দেখো নাম্বার 8 বলছে সাপোজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট আ প্লেস ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে মহাকর্ষজনিত ত্বরণ, মানে আমরা যেটা জি দিয়ে লিখি, জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড এ ভ্যালু ইন সেন্টিমিটার পার মিনিট স্কোয়ার। এটাকে সেন্টিমিটার পার মিনিট স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিটার মানে এটা অ্যাকচুয়ালি কি 10 ইন্টু আমরা বলতে পারি 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে যদি সেন্টিমিটার পার মিনিটে কনভার্ট করতে হয় 10 ইন্টু 1 মিটার মানে আমরা জানি 100 সেন্টিমিটার, আর 1 সেকেন্ডস মানে হচ্ছে 1/60 মিনিট, কারণ 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ড মানে 1/60 মিনিট, এটার হোল স্কোয়ার। সো ওপরে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 4, আর নিচে দেখো 1/1/3600। তো এটা হরের হর, সুতরাং এটা লবে চলে যাবে, আর এটা হচ্ছে মিনিট স্কোয়ার, আর ওপরে সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু 3600 সেন্টিমিটার পার মিনিট স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু আমি 3.6 লিখেছি এখান থেকে 3টে 0 সরবে, তাই 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে সেন্টিমিটার পার মিনিট স্কোয়ার। নেক্সট অঙ্কটা দেখো, দ্য অ্যাভারেজ স্পিড অফ আ স্নেল ইজ 0.020 মাইল পার আওয়ার। একটা স্নেল মানে একটা শামুকের অ্যাভারেজ স্পিড গড় দ্রুতি 0.020 মাইল পার আওয়ার বলেছে। অ্যান্ড দ্যাট অফ আ লেপার্ড, একটা লেপার্ডের 70 মাইল পার আওয়ার। কনভার্ট দিস স্পিড ইন এসআই ইউনিট। তো এটাও ইউনিট কনভার্সনের অঙ্ক, এসআইতে কনভার্ট করতে বলেছে। মাইল পার আওয়ার থেকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, অর্থাৎ মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এবার আমরা কি জানি, 1 মাইল ইজ ইকুয়ালস টু 1609.344 মিটার। বাস এটা কি কাজ লাগাতে হবে, তাহলে 0.020 মাইল পার আওয়ার মানে 0.020 ইন্টু 1 মাইলকে যদি কনভার্ট করি মিটারে 09.344 মিটার, আর আওয়ারকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা হয়ে যায় 3600 সেকেন্ড। এটা আমরা সবাই জানি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 0.0089 মিটার পার সেকেন্ড। আর লেপার্ডের ভেলোসিটিটা বলেছে 70 মাইলস পার আওয়ার, তাহলে এটাও 70 ইন্টু 1609.344 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। আর এটা ক্যালকুলেশন করলে আসে 31.29, মানে নিয়ারলি ইকুয়ালস টু তুমি 31 বলতে পারো মিটার পার সেকেন্ড। নেক্সট প্রবলেমটা দেখো একটু অন্যরকম। দ্য হাইট অফ আ মার্কারি কলাম ইন আ ব্যারোমিটার ইন আ ক্যালকাটা ল্যাবরেটরি ওয়াজ রেকর্ডেড টু বি 75 সেন্টিমিটার। মানে ব্যারোমিটারের যে হাইট সেটা 75 সেন্টিমিটার বলেছে, পারদের উচ্চতা। ক্যালকুলেট দ্য প্রেশার ইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট, দুটোতেই বার করতে হবে ইউজিং দ্য ফলোয়িং ডেটা। স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি মানে যেটাকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় সেটা হচ্ছে 13.6। ডেন্সিটি অফ ওয়াটার, এটা কেন বলে দিয়েছে, কারণ আপেক্ষিক ঘনত্ব হচ্ছে জলের রেসপেক্টে হয় তাই। আর জি এর ভ্যালু 9.8 ধরতে বলেছে। ক্যালকুলেট দ্য প্রেশার। এবার প্রেশার ক্যালকুলেশনটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কারণ আমরা জানি প্রেশারের ফর্মুলা P ইকুয়ালস টু HDG। মনে আছে নিশ্চয়ই, ক্লাস 9-এ পড়েছিলে।
এখানে এইচটা 75 সেন্টিমিটার বলে দিয়েছে। তো তুমি যদি চাও প্রথমে সিজিএসএ করতে পারো। সিজিএসএ করলে এইচটা 75 বসিয়ে দেবো। ডেনসিটিটা কত বসাবো? দেখো ডেনসিটি অফ ওয়াটার এখানে যেটা বলেছে 10⁻³ কেজি পার মিটার কিউব, তার মানে এটা হচ্ছে এসআইতে বলেছে। আর ডেনসিটি অফ ওয়াটার আমরা জানি সিজিএসএ হচ্ছে 1 হয়, গ্রাম পার সিসি। ঠিক আছে, তাহলে ডেনসিটি অফ মার্কারি বাই ডেনসিটি অফ ওয়াটার, এটাই তো রিলেটিভ ডেনসিটি, এটাই হচ্ছে 13.6 বলেছে। তার মানে ডেনসিটি অফ মার্কারি 13.6 ইন্টু ডেনসিটি অফ ওয়াটার, জলের ঘনত্ব। এবার যদি সিজিএসএ করি জলের ঘনত্ব 1 বসাবো, তাহলে সিজিএসএ করলে এটা হয়ে যাবে 13.6 গ্রাম পার সিসি। আর যদি এসআই করতাম তাহলে এই ডি এর ডেনসিটির ভ্যালুটা 10⁻³ করতে হতো, তাহলে এটা হয়ে যেত 13.6 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো চলো ক্যালকুলেশনটা করা যাক। ডি এর ভ্যালু যেহেতু আমরা এটা সিজিএসএ করছি তাই 13.6 বসাবো ইন্টু জি মানে 9.8, এটা মাল্টিপ্লাই করলে দেখো আমরা আরেকটা জিনিস ভুল করতে চলেছিলাম, এভাবেই কিন্তু পরীক্ষাতেও ভুল হয়। সেটা হচ্ছে জিটা কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, তাই না? তো এটাকে আমাকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে করতে হবে। আর মিটারকে সেন্টিমিটারে করলে আমরা জানি যে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আরেকটা। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসে 9996, আর 100-এর জন্য দুটো জিরো। এটার ইউনিট কী হবে? প্রেসার ইউনিট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার এটাকেই ভার্মার যে উত্তর দেওয়া আছে সেটা রাউন্ড আপ করা আছে, রাউন্ড আপ করে এটাকে পুরো 10⁻6 করে দিয়েছে, যেহেতু 999 পরপর আছে এই অ্যাপ্রক্সিমেশনটা করেছে 9 পার সেন্টিমিটার স্কোয়ার। এবার এসআই ইউনিটে যদি এটাকে কনভার্ট করি দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে প্রেসারেরই এসআই আর সিজিএসের মধ্যে রিলেশন বার করে, আর না হলে সমস্ত ভ্যালুগুলোকে এসআইতে কনভার্ট করে। তো প্রেসারের এসআই আর সিজিএস মানে হচ্ছে রিলেশন হচ্ছে 1 পাস্কাল ইজ ইকুয়ালস টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মানে 1/10 পাস্কাল। সুতরাং এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করে দিই মানে 10⁵ হয়ে যাবে, এটাই পাস্কাল মানে মিটার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হয়ে যাবে এসআই ইউনিট। এসআই ইউনিটে প্রেসারের ভ্যালু, এটা মাথায় রাখবে যে এসআই আর সিজিএস প্রেসারের ইউনিটে একটা জিরোর ডিফারেন্স খালি। এসআই যেহেতু বড় হয় তাই একটা জিরো কম থাকবে আর সিজিএসে একটা জিরো বেশি থাকবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এক্সপ্রেস দ্য পাওয়ার অফ এ 100 ওয়াট বাল্ব ইন সিজিএস ইউনিট। তা এটা ক্লাস 10-এ পড়েছো, চলতরিৎ বলে একটা চ্যাপ্টার ছিল। ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, তাহলে 100 ওয়াট মানে 100 জুল পার সেকেন্ড। এবার যদি এটাকে সিজিএসে কনভার্ট করি, জুলকে আর্গে কনভার্ট করতে হবে, আর সেকেন্ড তো সিজিএসেও সেকেন্ড, আর আমরা জানি 1 জুল মানে 10⁻7 আর্গ, আর্গ পার সেকেন্ড। তার মানে এটা হয়ে যাচ্ছে 10⁹ আর্গ পার সেকেন্ড। দেখো নেক্সট অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। দ্য নর্মাল ডিউরেশন অফ আইএসসি ফিজিক্স প্র্যাকটিক্যাল পিরিয়ড ইন ইন্ডিয়ান কলেজেস ইজ 100 মিনিটস। আইএসসি বোর্ডের ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 100 মিনিটের, 100 মিনিট। এক্সপ্রেস দিস পিরিয়ড ইন মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেঞ্চুরিজ। মাইক্রো সেঞ্চুরি equals to 10⁻⁻6 into 100 years. How many micro centuries did you sleep yesterday? তাহলে ওই 100 মিনিটের পিরিয়ডটা কত মাইক্রো সেঞ্চুরি সেটা বার করতে বলেছে, যেখানে 1 মাইক্রো সেঞ্চুরি মানে কত ইয়ার সেটা বলে দিয়েছে। অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, কিন্তু পরীক্ষার মাঝে হঠাৎ দেখলে একটু ইরিটেশন হয় বটে। ওকে, কিন্তু এটা ঠান্ডা মাথায় খুব ভালোভাবেই সলভ করা যায়। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা মাইক্রো সেঞ্চুরি আর মিনিটের মধ্যে রিলেশন বার করতে হবে। তাহলে 1 মাইক্রো সেঞ্চুরি, মাইক্রোটাকে মিউ দিয়েও লেখা যেতে পারে, ইজ ইকুয়ালস টু 10⁻⁻6 ইন্টু 100 ইয়ার। তার মানে এটাকে আমরা বলতে পারি 10⁻⁻4 ইয়ার। এবার এটাকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে, মানে 10⁻⁻4, এবার 1 ইয়ার মানে 365 ডেজ, 1 ডে মানে 24 আওয়ার, আর 1 আওয়ার মানে 60 মিনিট, এই এলো মিনিটে। দ্যাট ইজ ইকুয়ালস টু 512,640 ইন্টু 10⁻⁻4 মিনিট।
তাহলে 1 মিনিট মিন্স 1 বাই পুরো এই সংখ্যাটা 512,640 ইন্টু 10⁻⁻⁴ মিনিট, সরি 10⁻⁻⁴ মাইক্রো সেঞ্চুরি। তাহলে 100 মিনিট মানে কি, 100 ইন্টু এটা। এবার দেখো 10⁻⁻⁴ উপরে তুলে নিচ্ছি, 10⁻⁴ হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 512,640 ইন্টু 10⁻⁻⁴, সরি 10⁻⁴ আর হবে না, উপরে তুলে দিয়েছি। তা এটা ক্যালকুলেশন করলে আসে 1.95 মাইক্রো সেঞ্চুরি। নেক্সট পার্টটা বলেছে, হাউ মেনি মাইক্রো সেঞ্চুরিজ ডিড ইউ স্লিপ ইয়েস্টারডে। তা তুমি যতক্ষণ ঘুমিয়েছো, সাপোজ 7 ঘন্টা ঘুমিয়েছো, 7 ঘন্টা মানে 7 ইন্টু 60 মিনিট। তো এবার 1 মিনিট মানে কত মাইক্রো সেঞ্চুরি পেয়ে গেছি, সেটা মাল্টিপ্লাই করে দিলেই তোমার ঘুমের সময়টা মাইক্রো সেঞ্চুরিতে কনভার্ট হয়ে যাবে। নেক্সট 39টা দেখো, একদমই ইজি। দ্য সারফেস টেনশন অফ ওয়াটার ইজ 72 ডাইন পার সেন্টিমিটার। জলের পৃষ্ঠটানের মান বলে দিয়েছে 72 ডাইন পার সেন্টিমিটার, কনভার্ট ইট ইন এসআই ইউনিট। তো এটাকে এসআইতে কনভার্ট করতে হবে। আমরা রিলেশনটা কাজে লাগাতে পারি যে 1 ডাইন মানে আমরা জানি 10⁻⁻5 নিউটন, 1 নিউটন মানে 10⁻5 ডাইন, তো উল্টোটা হবে। আর 1 সেন্টিমিটার মানে 10⁻2 মিটার। বাস এটা খালি বসিয়ে দেওয়া, 72 ইন্টু ডাইন মানে 10⁻5 আর নিচে হচ্ছে 10⁻2, তার মানে 72 ইন্টু 10⁻3 নিউটন পার মিটার। নেক্সট দেখো, দ্য কাইনেটিক এনার্জি কে of a rotating body depends on its moment of inertia I and its angular speed omega। কি বলতে চাইছে, একটা রোটেটিং বডি মানে ঘুরছে এরকম একটা বডির গতিশক্তি তার জড়তা ভ্রামক আই আর অ্যাঙ্গুলার স্পিড মানে কৌণিক বেগের ওপর নির্ভরশীল। অ্যাজুমিং দ্য রিলেশন টু বি k equals to capital K equals to small k I to the power a omega to the power b, where k is a dimensionless constant, k এর কোনো মাত্রা নেই। Find small a and b the moment of inertia of a sphere about its diameter is 2/5 mr²। তো একটা স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাটা বলে দিয়েছে। এটা খানিকটা ওই 7 অঙ্কটার মতো, আমরা ডেনসিটি বার করলাম, এনার্জি বার করলাম, খানিকটা সেই রকমই অঙ্কটা। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে কে ইকুয়ালস টু স্মল কে আই টু দি পাওয়ার এ ওমেগা টু দি পাওয়ার বি। আই এখানে বলে দিয়েছে mr²। তাহলে আমি যদি ডাইমেনশন বসাই, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, এনার্জি মানেই ml² টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ডাইমেনশন, ইকুয়ালস টু এই স্মল কেটার কোনো ডাইমেনশন নেই। আই মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা ফর্মুলা বলে দিয়েছে mr², তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম আর আর মানে হচ্ছে l²। আর ওমেগা আমরা আগেও করেছি যে θ/t কৌণিক বেগ, তাই থিটার তো কোনো ডাইমেনশন হয় না, তাই এটা টি ইনভার্স। এবার পাওয়ারে আছে টু দি পাওয়ার এ আর এইটার পাওয়ারে আছে টু দি পাওয়ার বি, তার মানে এটা হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার এ, l টু দি পাওয়ার 2a আর t টু দি পাওয়ার -b। এবার যদি আমরা কম্পেয়ার করি, যদি এমটাকে কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি লেফট সাইডে শুধু এম আছে, তার মানে m টু দি পাওয়ার 1, আর রাইট সাইডে আছে m টু দি পাওয়ার a। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে a ইকুয়ালস টু 1। যদি এলটাকে কম্পেয়ার করি, তাহলে লেফট সাইডে আছে l² আর রাইট সাইডে আছে l টু দি পাওয়ার 2a। তাহলে ইন্ডেক্সগুলো কম্পেয়ার করলে 2 ইকুয়ালস টু 2a, দেয়ারফর a ইকুয়ালস টু 1, সে একই জিনিস পেলাম। আর যদি টিটাকে কম্পেয়ার করি, তাহলে টি টু দি পাওয়ার -2 লেফট সাইডে আছে আর রাইট সাইডে আছে টি টু দি পাওয়ার -b। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে -2 ইকুয়ালস টু -b, সো b ইকুয়ালস টু 2। তাহলে আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি আসছে, অতএব k ইকুয়ালস টু স্মল কে আই টু দি পাওয়ার 1 ওমেগা টু দি পাওয়ার 2 মানে ওমেগা স্কোয়ার। তাহলে k ইকুয়ালস টু স্মল কে আই ওমেগা স্কোয়ার।
ডাইমেনশনের বা মাত্রা বিশ্লেষণের এটা একটা লিমিটেশন যে এই কে এর মানটা কিন্তু মাত্রা বিশ্লেষণ করে বার করা যায় না। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। থিওরি অফ রিলেটিভিটি রিভিলস দ্যাট মাস ক্যান বি কনভার্টেড ইন্টু এনার্জি। তো আপেক্ষিকতাবাদ অনুযায়ী আমরা জানি ভরকে এনার্জি বা শক্তিতে কনভার্ট করা যায়। দ্য এনার্জি ই সো অবটেন্ড ইজ প্রপোর্শনাল টু সার্টেন পাওয়ার অফ মাস এম অ্যান্ড স্পিড সি অফ লাইট। তাহলে শক্তিটা এম এর একটা পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল এবং লাইটের স্পিডের সঙ্গেও। গেস এ রিলেশন অ্যামং দ্য কোয়ান্টিটিস ইউজিং দ্য মেথড অফ ডাইমেনশন। মানে ডাইমেনশনের মেথড ইউজ করে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমাকে ফর্মুলাটা গেস করতে হবে এর। এটা একটা বিশাল বড় ডাইমেনশনের অ্যাডভান্টেজ। কোনো কনসেপ্ট ছাড়াই আমরা যদি কোনো কোয়ান্টিটি কোন কোন কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে সেটা জানি, তাহলে কিন্তু আমরা তার ফর্মুলা ডিরাইভ করতে পারি ডাইমেনশন দিয়ে শুধুমাত্র। তো চলো এটা করা যাক। তো প্রথমে আমাকে লিখতে হবে লেট, মানে ধরি যে ফর্মুলাটা বা রিলেশনটা হচ্ছে ইটা বার করতে হবে। কিসের ওপর ডিপেন্ডেন্ট? সেটা হচ্ছে মাস এম আর স্পিড অফ লাইট সি। তাহলে একটা কনস্ট্যান্ট ডাইমেনশনলেস কনস্ট্যান্ট নিতে হবে যেটা মাত্রাহীন ধ্রুবক, এম টু দি পাওয়ার এ সি টু দি পাওয়ার বি। এবার ঠিক আগের অঙ্কটার মতোই আমরা সলভ করব। বোথ সাইড আমরা ডাইমেনশনটা লিখব। তা এর ডাইমেনশন আমরা জানি এনার্জি মানেই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। কে তো মাত্রাহীন ধ্রুবক, এটা লিখে দিতে হবে যদি রিটেন এক্সাম হয়। এমসিকিউ হলে তো কোনো ব্যাপার না। এম হচ্ছে ক্যাপিটাল এম টু দি পাওয়ার এ, আর সি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কারণ এটা ভেলোসিটি, বেগ টু দি পাওয়ার বি। সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার মাইনাস বি। এবার সেই কম্প্যারিজন, এমটাকে যদি কম্পেয়ার করি বোথ সাইড, আমরা পাবো এম কিছুই নেই লেফট সাইডে, মানে টু দি পাওয়ার ওয়ান আছে টু দি পাওয়ার এ, দেয়ারফর এ ইকুয়ালস টু ওয়ান। একইভাবে এলটাকে যদি কম্পেয়ার করি তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু এল টু দি পাওয়ার বি, তাহলে বি ইকুয়ালস টু টু। এ বি দুটো পেয়ে গেছি, টিটাকে কম্পেয়ার না করলেও হবে। তাই আমাদের ফর্মুলাটা, সুতরাং আমাদের সূত্রটা ই ইকুয়ালস টু কে এম টু দি পাওয়ার ওয়ান আর সি স্কোয়ার, বিটা এসছে, দেয়ারফর ই ইকুয়ালস টু কে এম সি স্কোয়ার। এটা আমরা সবাই জানি, আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। কিন্তু যেটা বললাম ডাইমেনশনের রিলেশন, কে এর মানটা কিন্তু ডাইমেনশন থেকে বের করা সম্ভব নয়, ওটা এক্সপেরিমেন্ট করে বা অন্যভাবে বার করতে হবে। নেক্সট, লেট আই ইকুয়ালস টু কারেন্ট থ্রু আ কন্ডাক্টর আর ইটস রেজিস্ট্যান্স ভি পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ড। মানে যেগুলো আমরা জানি, আই মানে হচ্ছে কারেন্ট, আর মানে হচ্ছে রোধ, আর ভি হচ্ছে বিভব প্রভেদ। অ্যাকর্ডিং টু ওমস ল, প্রোডাক্ট অফ টু অফ দিস কোয়ান্টিটিজ ইকুয়ালস টু থার্ড। ওমস ল অনুযায়ী প্রথম দুটো কোয়ান্টিটি আই এবং আর এর প্রোডাক্ট মানে গুণ থার্ড মানে ভি এর সঙ্গে সমান। অবটেন ওমস ল ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস। তো ডাইমেনশন দিয়ে আমাকে ওমস লটা ডিরাইভ করতে বলেছে, যেখানে আর এবং ভি এর ডাইমেনশন আমাকে বলে দিয়েছে বলে অনেক সুবিধা, নাহলে কষ্ট করে বার করতে হতো। তো একই রকমভাবে আমরা ধরবো, যে ধরি ভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট নিতে হবে কে, আই টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি। এবার আমাদেরকে ওটার ডাইমেনশন বসাতে হবে। ভি এর ডাইমেনশন দেখো বলে দিয়েছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর কে যেহেতু মাত্রাহীন ধ্রুবক, তাই কে এর কোনো মাত্রা বসবে না। আই মানে অ্যাম্পিয়ার, বা এখানে যেহেতু আই দিয়েই লিখেছে তাই আই দিয়েই লিখি, আই টু দি পাওয়ার এ। আর আর এর মাত্রাটা বলে দিয়েছে এম এল স্কোয়ার টি টু দি আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা টু দি পাওয়ার বি। তাহলে রাইট সাইডটা কি হচ্ছে, এম টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার টু বি আই টু দি পাওয়ার মাইনাস টু বি, আর এখানে আই টু দি পাওয়ার এ একটা আছে তাই প্লাস এ, আর টি টু দি পাওয়ার মাইনাস থ্রি বি। আর লেফট সাইডে এম টু দি পাওয়ার কিছু নেই, মানে ওয়ান, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আর আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার দুটোকে কম্পেয়ার করবো জাস্ট সিম্পলি।
যদি এমটাকে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো না এম টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার বি, তার মানে বি ইকুয়ালস টু 1। এলটাকে কম্পেয়ার করলে এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল টু দি পাওয়ার 2b, তাহলে 2 ইকুয়ালস টু 2b মানে বিটা 1। সো এ বি বোথ আর 1, তার মানে আমরা সূত্রটা কী পাবো, ভি ইকুয়ালস টু কে আই টু দি পাওয়ার 1 আর পাওয়ারে লেখে না, আর টু দি পাওয়ার 1। সো ভি ইকুয়ালস টু কে আই আর, এবং আমরা এক্সপেরিমেন্ট করে পেয়ে যাবো যে কে এর ভ্যালু 1 হয়, সো ভি ইকুয়ালস টু আই আর। পর অঙ্কটা দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ আ স্ট্রিং ডিপেন্ডস অন দ্য লেন্থ এল বিটুইন দ্য নোডস, দ্য টেনশন এফ ইন দ্য স্ট্রিং অ্যান্ড ইটস মাস পার ইউনিট লেন্থ এম। গেস দ্য এক্সপ্রেশন ফর ফ্রিকোয়েন্সি ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস। দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে কিছু না জেনেও আমরা অঙ্ক করে দিতে পারবো, এটাই হচ্ছে ডাইমেনশনের বিশাল বড় অ্যাডভান্টেজ। তো কিসের ওপর ডিপেন্ড করে সেগুলোতে ফোকাস করা যাক। তো আমাদের বার করতে হবে ফ্রিকোয়েন্সির ফর্মুলা, সেটা ডিপেন্ড করে লেন্থের ওপর। বিটুইন দ্য নোটস কী জিনিস আমরা পরে জানবো, কিন্তু আপাতত লেন্থের ওপর, লেন্থেই আমাদের মেন লাগবে। টেনশন এফ, টেনশন মানে আমরা জানি একটা ফোর্স ইন দ্য স্ট্রিং, মানে স্ট্রিং মানে হচ্ছে কোনো তার, এবং এর প্রতি একক দৈর্ঘ্যে ভর এম। এম হচ্ছে কিন্তু ভর নয়, প্রতি একক দৈর্ঘ্যে ভর, তার মানে এম মানে হচ্ছে এম বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে ভর এম বাই এল, একক দৈর্ঘ্যে ভর মানে এটার ডাইমেনশন হবে এম বাই এল। এবার ফ্রিকোয়েন্সি, তাহলে একই রকমভাবে যে ধরি ফ্রিকোয়েন্সিটা বা কম্পনটা এফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে নিতে হবে, এল টু দি পাওয়ার এ, যার উপর ডিপেন্ড করে সেগুলো লিখবো, এফ টু দি পাওয়ার বি, আর এম টু দি পাওয়ার সি। এবার ডাইমেনশনগুলো লেখা যাক। ফ্রিকোয়েন্সি এফ আমরা আগেও বার করেছি, এটা সিম্পলি টি টু দি পাওয়ার -1। কে এর কোনো ডাইমেনশন নেই, এল এর ডাইমেনশন এল, তাই এল টু দি পাওয়ার এ। এফ এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার বি, আর এম মানে হচ্ছে এম বাই এল টু দি পাওয়ার সি। এটাকে ইনভার্স করেও লিখতে পারি, এম এল ইনভার্স টু দি পাওয়ার সি। লেফট সাইডে যেহেতু এম নেই তাই এম টু দি পাওয়ার 0 লিখতে পারি, এল নেই তাই এল টু দি পাওয়ার 0 লিখতে পারি, টি টু দি পাওয়ার -1। আর রাইট সাইডে এম টু দি পাওয়ার টোটাল কী হচ্ছে দেখো, এম টু দি পাওয়ার এখানে বি আছে আর থার্ডটাতে সি আছে, তাই ইন্ডেক্সটা অ্যাড হয়ে যায় বি প্লাস সি। এল টু দি পাওয়ার প্রথমে এ আছে, তারপরে বি আছে, তারপরে দেখো -সি আছে, আর টি টু দি পাওয়ার -2b। এবার লেফট সাইডে এমটাকে কম্পেয়ার করলে এম টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার বি প্লাস সি, তার মানে একটা ইকুয়েশন পাচ্ছি বি প্লাস সি ইকুয়ালস টু 0। এলটাকে কম্পেয়ার করলে লেফট সাইডে এল টু দি পাওয়ার 0 আর রাইট সাইডে এল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি, therefore a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু 0। আর টিটাকে যদি কম্পেয়ার করি তাহলে টি টু দি পাওয়ার -1 আছে লেফট সাইডে আর টি টু দি পাওয়ার -2b, তাহলে -1 ইকুয়ালস টু -2b, সো বি ইকুয়ালস টু হাফ আসছে। ওকে, এই বি যে হাফ এসছে এটা দেখো ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা ফার্স্টে বলতে পারি সি ইকুয়ালস টু -b, তার মানে সি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি -1/2, সিটা পেয়ে গেলাম, আর বিটা +1/2 পেয়েছি। চলো এই দুটো সেকেন্ড ইকুয়েশনটা বসিয়ে দিই, তাহলে এ প্লাস হাফ মাইনাস অফ -1/2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এ প্লাস এটা হাফ প্লাস হাফ মানে 1 হয়ে যাবে, সো এ ইকুয়ালস টু -1। তাহলে তিনটে মান আমরা পেলাম এ বি আর সি এর। তাহলে আমরা যে ফর্মুলাটা গেস করেছিলাম সেখানে যদি বসাই, এফ কম্পাঙ্ক ইকুয়ালস টু কে, এল টু দি পাওয়ার এ ছিল তার মানে এল টু দি পাওয়ার -1, এফ টু দি পাওয়ার বি ছিল মানে এফ টু দি পাওয়ার হাফ, আর এম টু দি পাওয়ার সি ছিল এম টু দি পাওয়ার সি মানে -1/2। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে দেখো কে এল টু দি পাওয়ার -1 মানে 1/l, আর যদি টু দি পাওয়ার হাফটাকে রুটের মধ্যে করি তাহলে এফটা +1/2 আছে বলে ওপরে থাকবে আর এমটা -1/2 আছে বলে নিচে থাকবে, তাহলে এফের একটা
আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি কে বাই এল রুট ওভার অফ এফ বাই এম। এটা অ্যাকচুয়াল ফর্মুলাটা হয় এফ বাই টুয়েলভ 1/12 এফ ইকুয়ালস টু রুট ওভার অফ এফ বাই এম। এটা হয় অ্যাকচুয়াল ফর্মুলা। ঠিক আছে, আমরা অনেক ক্লোজ ফর্মুলা পাচ্ছি। এটাই হচ্ছে ডাইমেনশনের খুব স্ট্রং পয়েন্ট একটা। পরের অঙ্কটা দেখো, টেস্ট ইফ দ্য ফলোয়িং ইকুয়েশনস আর ডাইমেনশনালি কারেক্ট। পরের যে ইকুয়েশনগুলো আছে, 4টে ইকুয়েশন দিয়েছে দেখো এবিসিডি, ডাইমেনশনালি কারেক্ট কিনা আমাকে বলতে হবে। ঠিক আছে, তা এরটা দেখো এইচ ইকুয়ালস টু 2s cos থিটা রো আর জি। নিচে আমাদের বলে দিয়েছে এইচ হচ্ছে হাইট মানে ডাইমেনশন এল হবে, এস হচ্ছে সারফেস টেনশন, আর রো হচ্ছে ডেন্সিটি, পি হচ্ছে প্রেশার, ভি ভলিউম, ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সি। এগুলো সব বলে দিয়েছে আমাকে। তো চলো প্রথমটা দেখা যাক, এরটা এইচ ইকুয়ালস টু 2s cos থিটা বাই রো আর জি। এবার লেফট সাইডটা তো এল পরিষ্কার বোঝাই যাচ্ছে, তো রাইট সাইডটা এল হয় কিনা দেখা যাক। আর এইচ এস এভাবে করতে পারো, আর এইচ এস দেখাতে পারো। 2s cos থিটা বাই রো আর জি, এটার ডাইমেনশনটা আমরা লিখব। এবার দেখো সারফেস টেনশন এস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। এটা সারফেস টেনশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে জানতে পারবে। আর ক্লাস 9-এও ছিল সারফেস টেনশন, ফর্মুলাটা ছিল কিনা আমার মনে পড়ছে না। এস ইকুয়ালস টু এফ বাই এল হয়, তাই এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর বাই এল, তাই এলটা কেটে যাবে এম টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশন। এখানে যদি বসাই দেখো টু তো ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি, একটা জাস্ট নাম্বার, তাই 2 এর ডাইমেনশন কিছু বসাবো না। এস এর ডাইমেনশন আমরা এক্ষুনি বার করলাম এম টি টু দি পাওয়ার -2। কস থিটা, কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। তা ভূমিও দৈর্ঘ্য অতিভুজও দৈর্ঘ্য, তাই কস সাইন ট্যান এগুলোর কোনো ডাইমেনশন বা মাত্রা হয় না। ডিভাইডেড বাই রো ডেন্সিটি, ডেন্সিটি মানে আমরা জানি ভর বাই আয়তন, তাই এম হচ্ছে ভর বাই আয়তন, তাই এল কিউব আয়তন হয় টু দি পাওয়ার -3, যেহেতু ভর বাই আয়তন। আর হচ্ছে রেডিয়াস, তাই এটা হচ্ছে এল, আর জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই মিটার হচ্ছে এল আর সেকেন্ড স্কোয়ার হচ্ছে টি টু দি পাওয়ার -2 ত্বরণের ডাইমেনশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এমটা কেটে যাচ্ছে, এমটা কেটে যাচ্ছে। এল এর টোটাল হিসেবটা কি হচ্ছে, এম কেটে গেলে এম টু দি পাওয়ার 0 লিখতে পারো, বা এমকে পুরোপুরি নেগলেক্ট করে দিতে পারো। এলটা কি হচ্ছে দেখো, এল টু দি নিচে আছে, ওপরে কোনো এল নেই, নিচে এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, নিচেই আগে করি, এল টু দি পাওয়ার -3 আর দুটো এল আছে, তার মানে এল টু দি পাওয়ার -1 হয়ে গেল। আর টি টু দি পাওয়ার -2 ওপরেও আছে, টি টু দি পাওয়ার -2 নিচেও আছে, তাই টিটা কেটে গেল। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ারও 0। তাহলে এম টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, আর এল টু দি পাওয়ার -1টা উপরে তুললে এল, তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি এল। আর লেফট হ্যান্ড সাইড এখানেও এইচ ছিল, যেটা এল, তাই দ্যাট ফর্মুলা ইজ ডাইমেনশনালি কারেক্ট। নেক্সট ফর্মুলাটা কি বলেছে বিয়েরটা, ভি ইকুয়ালস টু রুট ওভার অফ পি বাই রো। পি হচ্ছে প্রেসার, রো হচ্ছে ডেন্সিটি। এটা খুব সহজ, এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো, বাড়িতে চেষ্টা করো বা এক্ষুনি পজ করে চেষ্টা করে নাও। ভি হচ্ছে বেগ, ভেলোসিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে সি এরটা দেখো, ভি ইকুয়ালস টু, এখানে ভি দেখো বড় হাতের ভি বলে দিয়েছে ভলিউম। ভলিউম মানে হচ্ছে আয়তন, পাই পি আর টু দি পাওয়ার 4 টি, টি হচ্ছে টাইম, ডিভাইডেড বাই 8 ইটা এল। এটা দেখি একটু ভয় ভয় লাগছে, চলো এটা সলভ করা যাক। লেফট হ্যান্ড সাইডে তো ভি 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 মানে এল কিউব, যেহেতু এটা ভলিউম। আর এইচ এস রাইট হ্যান্ড সাইড বলছে পাই পি আর টু দি পাওয়ার 4 টি বাই 8 ইটা এল। পাইয়ের কোনো ডাইমেনশন হয় না, তাই ডাইমেনশনাল এর কোনো অস্তিত্ব নেই, বাদ হয়ে যাবে। পি মানে প্রেসার, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর মানে লেন্থ, তাই এল টু দি পাওয়ার 4, আর টি হচ্ছে টাইম, তাই ক্যাপিটাল টি বসলো, বাই 8ও তাই কনস্ট্যান্ট, এটার কোনো ডাইমেনশন নেই। ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এগুলো জানতে পারবে আস্তে আস্তে। এটার ডাইমেনশন বা মাত্রা হয় এম এল ইনভার্স টি ইনভার্স, আর এল আছে তারপরে মানে লেন্থ এল। ওকে, সো এখানেও দেখো এমটা কেটে যাচ্ছে।
আচ্ছা, এল টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -1 ওপর নিচে কেটে যাচ্ছে। আর এল তো একটা কাটবে, দেখো এল টু দি পাওয়ার 4 এর সঙ্গে যদি এল কাটে তাহলে এল কিউব পড়ে থাকছে। আর টি এর হিসেবটা দেখো, টি টু দি পাওয়ার -1 যদি ওপরে ওঠে তাহলে টি এর হিসেবটা করি, দেখো টি টু দি পাওয়ার -2 ওপরে আছে, এখানে একটা টি আছে মানে +1, আর -1টা নিচে আছে, ওপরে উঠলে +1, দেখো তাহলে টি টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এল কিউব। সুতরাং LHS and RHS are similar dimensionally, so the equation is dimensionally correct. Next ডিএটা দেখো, নিউ ইকুয়ালস টু, হ্যাঁ এটা নিউ মানে ফ্রিকোয়েন্সি 1/2 √, mg/L/I, আই মানে মোমেন্ট অফ ইনার্সি এখানে বলা আছে। তাহলে এটা যদি LHSটা নিই, সেটা হচ্ছে নিউ মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আমরা জানি টি ইনভার্স। এবার যদি RHSটা নিই, সেটা আছে 1/2 √, mg/L/I। যেহেতু 2πটা একটা নাম্বার, তাই ডাইমেনশানে এর কোনো সিগনিফিকেন্স নেই। তারপরে আছে পুরোটাই √, এম মানে ক্যাপিটাল এম, জি মানে ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2, আর এল মানে ক্যাপিটাল এল, আর আই মানে আমরা আগেই করেছি mL², টু দি পাওয়ার হাফ করে দিলাম যেহেতু রুটটা আছে। তাহলে দেখো এম কেটে যাচ্ছে, ওপরে দুটো এল আছে, নিচে L² আছে, কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হচ্ছে টি টু দি পাওয়ার -1। সো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন ঠিক আছে, সেম আছে, সো দে আর অলসো ডাইমেনশনালি কারেক্ট। তারপর 19টা দেখো, এটা আমরা অলরেডি করেছি অবজেক্টিভসে, তাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, না পারলে অবশ্যই কমেন্টে জানিও। এত ধৈর্য ধরে যে যে এই পুরো ক্লাসটা করলে, আশা করি ডাইমেনশন সম্পর্কে তোমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানিও, সেগুলো সলভ করার চেষ্টা করব। তো সবাইকে বেস্ট অফ লাক, চলো বাই।